হ্যালো জেসমিন, কি হয়েছে? আসলে কোথাও খুঁজে পেতেছি না। ভাইজান আমি তো গাজীপুর আছি। বাইরে বাবুরে পাইতেছি না। তোর পোলা আমার কাছে। তোর পোলাকে যদি ফেরত পেতে চাস আমাকে 2.5 লাখ টাকা দিবি। আর হ্যাঁ, পুলিশে যদি জানাস তোর পোলার লাশও খুঁজে পাবি না। এই ফোন নাম্বার থেকে কল করেছিল স্যার চাঁদা দাবির জন্য, ওই ফোনটা বন্ধ পাচ্ছি। আচ্ছা সজল সাহেব, আপনি একটা কাজ করুন। স্যার আপনি এই নাম্বারটার সিডিআর কল লিস্ট বের করে ওদের লোকেশন অনুসন্ধান করার চেষ্টা করুন। জি স্যার, আমি এখন চেষ্টা করছি। আচ্ছা, আজ সকালে 4-5 বছরের একটা বাচ্চা দেখেছো? না না, বাচ্চা দেখিনি তো। দেখো তো এই বাচ্চাটাকে তুমি দেখেছো কিনা? জি না স্যার, বাচ্চা তো দেখি নাই। তুই কি তোর পোলারে জীবিত দেখতে চাস না? ভাই ভাই আমার একটা মাত্র পোলা ভাই, তাও কত ছোট ভাই। ভাই অনেক কিছু কইলেন না ভাই। তুই টাকা ঠিক মতো দিবি, তোর পোলার কোনো ক্ষতি করব না। স্যার, আমার আসলে কোনো খোঁজ পাইছেন? একটু ধৈর্য ধরুন, আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। কিরে, টাকা ম্যানেজ হয়েছে? ভাই ভাই আমার আরেকটু সময় দেন ভাই। কিন্তু ততক্ষণে তোর পোলার কি জীবিত থাকবো? এই স্যার, এই মোবাইল কার কাছ থেকে কিনেছো? স্যার আমার এখানে একজন লোক নিয়ে আসছিল স্যার। কাগজপত্র আছে? চুরি না ভাই, আমি অনেক কষ্টের টাকা দিতেছি ভাই, বিপদে পড়ছি দেখে আপনাকে বললাম ভাই। ওই যে দাড়িওয়ালা আছে খাটো কইরা, উনি? হ্যাঁ হ্যাঁ, আরে সে তো আমার দোকান থেকে একটা সেট কিনলো। চল পুলিশ ফোন করি। স্যার, ওই লোকটা তো আমার কাছ থেকে মোবাইল কিনছে। গুড। কাগজপত্র নাম্বার আছে? আছে স্যার। যাকে খুঁজতে এত চেষ্টা, হন্যে হয়ে ঘুরছে পুলিশ, ঘুরে ঘুরে আবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল সেই শিশুটির বয়স ছিল 4 বছর, যার নাম রাসেল। অপহরণ করা হয়েছিল তার মায়ের দৃষ্টিসীমার মধ্য থেকে, নিজ ঘরে খেলা করছিল। মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায় শিশুটি। অন্য সব অপহরণের মতো এই অপহরণে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছু। অপহরণের ছিল না প্রত্যক্ষ কোনো সাক্ষী বা অপহরণ হতে দেখেছে এমন কেউ। খুঁজে পাওয়া যাচ্ছিল না অপহরণের কারণ অথবা কে কারা কেন করে থাকতে পারে এমন কোনো মোটিভও পাওয়া যাচ্ছিল না। সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্যও মিলছিল না সেই কেসে 2016 সালের চাঞ্চল্যকর একটি অপহরণের ঘটনা এটি। দর্শক, ফাঁদের গেল পর্বে আমরা সেই শিশুটিকে হন্যে হয়ে খোঁজার দৃশ্যগুলো দেখেছি, যেখানে দিনের পর দিন কেটে গিয়েছে কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু রাসেলকে। দিনের পর দিন রাসেলের মা আস্তে আস্তে দুর্বল হতে থাকেন, তার শঙ্কা বাড়তে থাকে আদৌ কি হয়েছে তার সন্তানের সঙ্গে। দর্শক, ফাঁদের এই পর্বে আমরা দেখব কি করে রহস্যটা উদ্ঘাটিত হয়। শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল রাসেলকে? যদি যেয়ে থাকে সে কেমন ছিল? আদৌ কি সে অপহরণ হয়েছিল? যদি করা হয়েই থাকে, কে অপহরণ করেছিল, কেন অপহরণ করেছিল? আর মুক্তিপণের যে দাবি করা হয়, সেই মুক্তিপণের দাবির যে ফোন কলগুলো, সেই লোকেশনগুলোতে বারবার পুলিশ যে ফিরে আসছিল কেন? তারা অপহরণকারী যারা, তারা পুলিশের চেয়ে কতটা বেশি বুদ্ধিমান? শেষমেশ ফাঁদের এই পর্বে আমরা দেখব এই রহস্যের উদ্ঘাটন। আপনাদের আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। স্যার, 2 দিন হয়ে গেছে স্যার, আমার পোলার কোনো খবর নাই স্যার। জানি না কেমন আছে, কই আছে, সুস্থ আছে কিনা। শুনুন, সূত্র যেহেতু আমরা একটা পেয়েছি, এর সুরা একটা হবে। কিন্তু স্যার স্যার ওরা যদি স্যার টাকা না পায় আমার পোলার কোনো ক্ষতি করে? সে সাহস ওরা পাবে না। স্যার, টাকা পয়সা যা লাগে সব দিন স্যার, আপনি আমার পোলার ফেরত দেন না। হ্যালো, কিরে, তুই পুলিশে জানাইতে গেছস? তুই কি ভাবছস পুলিশে জানাইলে পুলিশ তোর পোলারে উদ্ধার করব? বেশি বাড়াবাড়ি করলে তোর পোলারে জীবিত পাবে না। ভাই ভাই আমি তো ভাই পুলিশে জানাই নাই ভাই। আমার টাকা ভাই একটু শর্ট আছে ভাই, আমার কাছে ওই 1.5 লাখ টাকার মতো আছে ভাই। কি কইলে? 1.5 লাখ টাকা আছে? 1.5 লাখ টাকা হলে তোর পোলারে অর্ধেক পাবে, বুঝছস তুই? আর একটা কথা খেয়াল রাখ, আজকের মধ্যে যদি টাকা দিতে না পারোস তাহলে তোর পোলারে এই অর্ধেকটা পাবি না। ভাই ভাই আপনার পায়ে ধরে ভাই, আমি আপনার সব টাকা দিয়ে দেব ভাই, আমার পোলাটার কোনো ক্ষতি করেন না ভাই। হ্যালো স্যার, স্যার আবার ফোন কেটে দিয়েছে স্যার। স্যার, জি বলুন। এবার ট্র্যাকিংটা খুব সুন্দর হয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই
ডিটেলটা জানতে পারবো। আচ্ছা, স্যার, একটা জিনিস ঠিক বুঝতে পারছি না, এতটুকু একটা বাচ্চা ছেলে মা বাবাকে ছেড়ে দুদিন যাবৎ আছে কিভাবে? স্যার, যে এলাকায় যাক না কেন, এলাকার লোকজনদের তো ধরে ফেলার কথা। তাছাড়া বাচ্চাটি তো বায়না ধরা অথবা কান্নাকাটি করার কথা। আচ্ছা, ঘুমের ঔষধ জাতীয় কিছু খাইয়ে তাকে ক্যারি করতে পারে, তবে সেটাও তো সম্ভব না, কারণ সেটা দেখেও তো লোকজন সন্দেহ করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যার যে বাচ্চাটির সঙ্গে তার পরিচিত কেউ আছে? স্যার, স্যার লোকেশনটা ট্যাগ করা গেছে স্যার। স্যার, এটা নলকা সিরাজগঞ্জ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। টাঙ্গাইল সিরাজগঞ্জ রুটে কড়া নিরাপত্তা এনশিওর করো এবং সবগুলো চেকিং পয়েন্টে বাচ্চাটির ফটো দিয়ে দাও। স্যার, আপনি কি নিশ্চিত যে বাচ্চাটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছে? এখন পর্যন্ত, তবে নতুন ফোন কল থেকে কল না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান বোঝা যাবে না। স্যার, এটা তো নিশ্চিত যে যে ব্যক্তি ফোনে কথা বলছে তারা বাচ্চাটির সাথেই আছে অথবা আশেপাশে আছে। এটা মোটামুটি নিশ্চিত বাচ্চাটির সাথে অন্য কেউ আছে, আর তারা একসাথে না থাকলেও কাছাকাছি আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা আপ্রাণ চেষ্টা করছি স্যার। ওই লোকটি তোমার অবস্থানের থেকে 100 গজের ভেতরেই আছে। 100 গজের ভিতরে? স্যার, ঠিক আছে স্যার, আমি দেখতেছি স্যার। বাই স্যার। এই বাসাটাই মনে হয়। চলুন স্যার। এই তোমার ফোনটা দেখি। কেন? আরে বের করো ফোন দেখি। ঠিকই তো আছে। এই বাচ্চাটা কোথায়? কার বাচ্চা? আমি তো কোনো বাচ্চা জানি না স্যার। তুমি যে বাচ্চাটিকে কিডন্যাপ করেছো সে বাচ্চাটি কোথায়? না স্যার, আমি তো কোনো বাচ্চা কিডন্যাপ করি না। আমি তো মোবাইলটা একটু আগে কিনছি। দোকানটা কোথায়? দোকানটা আপনার যে বাজার দিয়ে আসছেন ওই বাজারের ভিতরেই আমার দোকান। এ কেমন গোলক ধাঁধা! চোর পুলিশের এই খেলায় আবারও চক্করে পুলিশ, এক ধাপ এগিয়ে অপরাধী। তাদের সঙ্গেই হয়তোবা আছে শিশু রাসেল। ঠিক যেই লোকেশনে যাওয়া হলো সেখানে সেই নম্বরও মিলছে, সেই হ্যান্ডসেটও পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না রাসেলকে, পাওয়া যাচ্ছে না অপরাধীদেরকে। যত দিন যাচ্ছে ততই রাসেলকে খুঁজে পাওয়ার যে ন্যূনতম সম্ভাবনা সেটাও হারিয়ে যাচ্ছে কি? আর এই সবই হয়েছে শুধুমাত্র 2.5 লক্ষ টাকা মুক্তিপণের জন্য। কতটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এটি? এখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে রাসেলের মা, একই সঙ্গে চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছে পুলিশ। তারা খুঁজছে নতুন কোনো পথ, নতুন কোনো উপায়, যে উপায়ে হয়তোবা খোঁজা যেতে পারে শিশু রাসেলকে।
এবং অবশ্যই খুঁজে পেতে হবে অপরাধীদেরকে, কারণ 4 বছর আগে পুলিশের সঙ্গে এই খেলায় এগিয়েছিল অপরাধীরা। দেখা যাক পরে কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি একটা বিপদে পড়ে আসছি আপনার কাছে। ভাই আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে ভাই, আমি টাকার অভাবে বাড়ি যেতে পারতেছি না ভাই। আমার একটা মোবাইল এসেছে ভাই, এই মোবাইলটা দেখেন, আপনি কিনেন। দেখেন আমি মোবাইল ঠিক না ঠিক না আমি মোবাইল চুরি মোবাইল না কিছু মোবাইল তো আমি দিতে পারবো না 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 ভাই, চুরি মোবাইল নাই, বিক্রি করবো ভাই। না না ভাই, চুরি মোবাইল না, আমার মোবাইল ভাই, এই যে কাগজ আছে এই যে ভাই। ঠিক আছে দেখে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, লোকটি হ্যান্ডসেট চেঞ্জ করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে স্যার। আমরা চেকপোস্ট চালিয়ে যাচ্ছি স্যার, কিন্তু কোনো সন্দেহজনক ব্যক্তিকে ধরতে পারিনি স্যার। আচ্ছা শোনো, এই এলাকাতে কোথাও না কোথাও ওরা আছে এবং হ্যান্ডসেটের কল হিস্ট্রি চেক করে দেখো তুমি। ইয়েস স্যার। আচ্ছা, রাসেলের বাবার নাম্বার ছাড়াও আরেকটি নাম্বারে কল করেছে বেশ কয়েকবার, আর আগের নাম্বারের হিস্ট্রিও একই। লোকটা আবারও মোবাইল কিনবে এবং সেই নাম্বার দিয়ে আবার ওই নাম্বারে ফোন দেবে। ধরে নিতে পারি রাসেলের বাবা ছাড়া লোকটি অন্য কারোর সাথে কথা বলছে। তার মানে লোকটাকে কমিউনিকেশন হাব হিসেবে কাজ করাচ্ছে স্যার। রাইট, ওরা যেন এলাকা থেকে পালিয়ে যেতে না পারে, শুধু সেটা এনশিওর করো। স্যার এই নম্বরটা তো আমাদের পরিচিত কারো নম্বর মনে হচ্ছে না স্যার। তার মানে আমরা যে পথে এগোচ্ছি সে পথে না গিয়ে আমাদের ভিন্ন পথ অবলম্বন করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যার যে আমরা যাদেরকে ফলো করছি তাদেরকে আর ফলো করব না, তারা যাদের সঙ্গে যোগাযোগ রাখছে আমরা তাদেরকে ফলো করব। কি মনে হচ্ছে এবার কি তবে এক ধাপ এগিয়ে গেল পুলিশ? বলা যাবে শেষটায় নিশ্চিত হয়ে বলা যাবে তখনই যখন অক্ষত উদ্ধার করা যাবে 4 বছরের শিশু রাসেলকে এবং ধরা যাবে অপহরণের সঙ্গে জড়িত কে বা কারা। জানতে হবে কি করে তারা এতটা এগিয়ে বুদ্ধিতে, কি করে এই পুরো তদন্তে পুলিশের গতিবিধি, পুলিশের আগে তারাই জেনে গিয়েছিল, বারবার ঘুরে ফিরে পুলিশকেই ঘুরপাকের মধ্যে ফেলে দিয়েছিল। আর কেনই বা তাদের উদ্দেশ্য বা টার্গেট হলো 4 বছরের এই শিশু রাসেল? সে বা তার পরিবার, তাদের সঙ্গে কি আদৌ কোনো সম্পর্ক ছিল? এ সবটাই বলা যাবে। তবে এখন যে প্রশ্ন তা হচ্ছে, আদৌ কি এই নতুন বুদ্ধিমত্তায় অপহরণকারীরা কোনো ক্লু রেখে গিয়েছিল? হ্যালো। হ্যালো, কে? ভাই। কে? কবির? ভাই ভাই একটা ঝামেলা হয়ে গেছে তো। কে আপনি? এত আস্তে কথা বলছেন কেন? শোনা যাচ্ছে না। ভাই ভাই বিরাট একটা সমস্যা করছি ভাই। আচ্ছা আপনি কে? ঝামেলা হয়ে গেছে ভাই। আচ্ছা আপনি কে? আপনাকে আমি চিনি না, জানি না, এসব আমাকে বলছেন কেন? আমি এই নাম্বারটা নতুন কিনেছি, রং নাম্বার। না না ভাই, আমি তো চিনি আপনারে। আরে ভাই ভাই
স্যার ইনাফ। এই ভাইয়া হ্যালো, দেখো তো বাচ্চাটাকে দেখেছেন? বাচ্চারা আমি থেকে এইটা দিয়ে দেখবেন। স্যার স্যার এই মুহূর্তে ওই নম্বর থেকে অন্য আরেকটা নম্বরে কথা বলা হচ্ছে স্যার। স্যার লোকেশনটা 100 গজের মধ্যেই আছে স্যার। কেমন আছো তুমি? স্যার দেখি কল আসছে। হ্যালো স্যার, হ্যাঁ বাচ্চাটাকে পেয়েছি স্যার। গুড। শোনো, ওই লোকটি অন্য ফোনে কথা বলছে এবং তোমার অবস্থান থেকে 100 গজের মধ্যেই আছে। 100 গজের ভিতরে আছে স্যার? স্যার এরকম তো। ওকে স্যার, দেখতেছি স্যার। ওই লোকটা শেষমেশ খুঁজে পাওয়া গেল শিশু রাসেলকে অক্ষত, তবে পড়েছিল অযত্নে। মা ফিরে পেল তার সন্তানকে, যেই শঙ্কায় তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিটা তৈরি হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, এখন মিলিয়ে নেয়ার পালা সেই প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলোর উত্তর মিলছিল না। মিলিয়ে নিতে হবে কেনগুলোর উত্তর, মিলিয়ে নিতে হবে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বা এমন কোনো শঙ্কার কথা। যাকে পাওয়া গেল অপহরণকারী হিসেবে, সে একাই কি ছিল নাকি তার সঙ্গে আছে অন্য কেউ বা বড় কোনো চক্র? তাদের আছে পরের কোনো পরিকল্পনা? কেন শিশু রাসেলকেই তুলে নিয়ে গিয়েছিল তারা? এর পেছনে কারণ কি থাকতে পারে এবং কি করে তারা পুলিশের চাইতে গতিবিধিতে এগিয়েছিল? কি করে জানলো তারা পুলিশের গতিবিধি? অপহরণের শাস্তি কি তুমি জানো? স্যার আমি রাসেলকে কিডন্যাপ করিনি। তুমি করো আর না করো, রাসেল কিন্তু তোমার কথা বলেছে, তাতেই তোমার সারা জীবন জেলখানায় কাটাতে হবে। স্যার বিশ্বাস করেন, আমি রাসেলকে কিডন্যাপ করি নাই। আমি শুধু টাকার জন্য হুকুম পালন করছি। তাহলে সে হুকুমকর্তা কে? স্যার ওনার নাম হইতেছে রফিক। তাই পরে জানতে পারছি ওইটা ওনার আসল নাম না। তুমি তার সম্পর্কে আর কি কি জানো? সত্যি করে বলো, ভুল বললে তার মাসুল কিন্তু কড়াইগন্ডায় তোমাকে শুধরাতে হবে। স্যার আমি বুঝতে পারছি আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি যা যা জানি আমি সব সত্যি আপনাকে কইতেছি। এই রফিকটাকে আর তার সাথে তোমার কি সম্পর্ক? সত্য করে বলো। স্যার রফিক মোবাইলের ব্যবসা করতো, আমি একটা মোবাইলের দোকানে কাজ করতাম, সেই সুবাদে তার সাথে আমার পরিচয়। যাবে ব্যবসাটা যখন আবার ঘুরে দাঁড়াবে তোমাকে অবশ্যই ডাকবে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।
এরপর স্যার আমার খাইয়া না খেয়ে দিন যেত। হ্যালো, আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমি তো রফিক না। আপনি কেটা? ভাই আমি জাবেদ কইতেছি, মোবাইলের দোকানে কাজ করতাম। ও হ্যাঁ, যাবে। আরে বুঝছো, অনেক মানুষ ফোন দিয়ে শুধু টেয়া যায়, এর লেগে কাউরে আমার পরিচয় দিই না। ভাই আপনার লগে একটা বিষয়ে কথা কইতাম। ও আচ্ছা, কি কও? ভাই মনে কিছু না করলে আপনার সঙ্গে সরাসরি দেখা করে কথা কই। আচ্ছা, তাহলে আমি সন্ধ্যার পরে আমু আনে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার কল দিব না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। তো কি খবর কও? বড় ভাই বেয়াদবি নেবেন না, আপনারই তো এর আগে কইছিলাম যে আমার পরিবারের সমস্যা। আমার তো মোবাইলের দোকানে চাকরিটা চলে গেছে, এইভাবে সংসার চালানো খুব কষ্ট হয়ে যেতেছে। বড় ভাই কইতেছিলাম যদি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতেন। দেখো ভাই, চাকরি বাকরি তো আর কইলেই হয় না, তাই তুমি আমার লোক যোগাযোগ রেখো, দেখি কিছু একটা করতে। জি বড় ভাই। আর দেহে তো মনে হইতেছে কিছু খাও নাই, চলো কিছু খাই। না আরে লজ্জা পাওয়ার দরকার আছে, চলো। ঠিক ভাই, তোমার তো কোনো কাজ কাম নেই, না ভাই। আমার একটা কাম করে দিতে পারবা? ভাই আপনি বলে সব কাম করতে পারবো। আমার একটা আত্মীয় আছে বুঝলা, হালায় আমারে অনেক ঠকাইছে, এখনো ঠকাইতেছে। আমি আর ওর কোনো সুযোগ দিতে চাই না। তুমি যদি আমার লগে থাও, আমি আর একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত তুমিও কিছু টাকা দিলাম, আর ভাইও তোমার দেখলাম। ভাই আপনার সঙ্গে বলে দেখেন, আপনার ছোট ভাই সেটাই করবো। খালি দোয়া করো কামটা যেন ঠিকঠাক করতে পারি। এরপরে সকালে সে একদিন আমারে কল করে। এই টাকাটা রাখ, তুই এখন পাবনা চলে যাবি। আর ভাই সরাসরি যাবি না, একটু ঘুরাই পেঁচে যাবি। এনে ওর বাপের নাম্বারটা আছে, আর বাপের ফোন দিবি, 2.5 লাখ টাকা চাবি। যদি না দিতে চায়, ওরা মাইরা লাওয়ার হুমকি দিবি। আর ভাই কোনো জায়গায় বেশিক্ষণ থাকবি না, আর যদি কোনো এলাকা পরিবর্তন করস, ফোনটাও চেঞ্জ করবি, সিমটাও চেঞ্জ করবি। ভাই তোর যেন পুলিশ ট্র্যাক না করতে থাকে। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাই, আপনি আমার দায়িত্ব দিচ্ছেন, আমি সময় মতো পালন করবো। আমি যত সিম চেঞ্জ করি আপনারা জানাবো, ঠিক আছে? তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখে দেখবি। হ্যাঁ, কিন্তু আমরা কি করে বুঝবো যে তুমি না, রফিক কিডন্যাপ করেছে? স্যার তার আশায় বিষয়ে আমি কিছু জানি না, তার দোকানটা আমি চিনি না। তুমি করো আর না করো, তুমি কিন্তু হুমকির মামলায় ফেসে গেছো। আর এখন যদি ঠিকঠাক মতো না বলো, তাহলে অপহরণ মামলায় ফেসে যাবে। স্যার এতটুকু জানি, রফিক রাসেলের কোনো এক আত্মীয় হয়। এ কেমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেখানে হাতে নাতে ধরা পড়া অপহরণকারী তিনি বলছেন তিনি অপহরণটা করেননি, তাকে শুধু অপহরণ করে এনে দেওয়া হয়েছে। তিনি শিশুটিকে বয়ে নিয়ে গেছেন বিভিন্ন জায়গায়, কারণ মুক্তিপণের টাকাটা তিনি পাবেন। যিনি অপহরণ করেছেন নাম বলছেন রফিক। রফিকের সঙ্গে তার কি পরিচয়? তিনি বলছেন একদিনের দোকানে পরিচয়, যেখানে রফিক কেন তাকে একটি শিশু তুলে এনে দিল, কোথা থেকে এনে দিল, সে কিছুই জানে না। এই বিষয়ে এখন নিশ্চিত হতে হবে পুলিশকে, জানতে হবে কে এই রফিক, কি করে সে ঢুকে গিয়েছিল সেই ভবনে যেখানে ছিল শিশুটির বাসা, যেখানে সে তার মায়ের ঠিক পাশেই খেলা করছিল। চোখের পলকে তাকে তুলে নিয়ে আসলো, সে কি রফিক নাকি অন্য কেউ? আর যদি রফিক হয়ে থাকে তাহলে সে কি প্রতিবেশী, অথবা সেই ভবনে সে ঢুকলো কি করে, কেউই কি দেখলো না? বিষয়গুলো নিশ্চিত হতে উদ্ধারকৃত শিশুর বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে পুলিশ। আচ্ছা রাশেদ সাহেব, রফিক নামে কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আছে আপনার? না স্যার, এই নামে তো স্যার আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর ভিতরে কেউ আছে বলে তো আমার মনে হয় না। আচ্ছা, কোনো মোবাইল ব্যবসায়ী আছে আপনার পরিচিত? মোবাইল ব্যবসায়ী স্যার
আছে স্যার, আমার ছোট ভাই ছাড়া তো স্যার মোবাইল ব্যবসা আত্মীয় স্বজনের ভিতরে কেউ করে? না। কেউ নাই। আচ্ছা, ওনার নাম কি? স্যার ওর নাম তো ফরিদ। হরি। আচ্ছা, উনি থাকে কোথায়? ও তো গাজীপুরে থাকে স্যার। ও আমার সৎ ভাই, কিন্তু আমরা আপন ভাইয়ের মতো। কেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা রাসেল বাবু, বলো তো তোমাকে কে নিয়ে গিয়েছিল? বাবা বলো, হ্যাঁ কে তোমাকে নিয়ে গেছিল বলো। আমার পোলাটা স্যার কিডন্যাপ করার পর যেন কেমন হয়ে গেছে স্যার। আমাকে কোলেও আসতেছে না স্যার, যেদিকে তাকায় থাকে ওদিকে খালি তাকাই থাকে স্যার। যাও তোমার বাবার কাছে যাও, যাও যাও তোমার বাবার কাছে যাও, যাও যাও, ভিতরে নিয়ে যাও। স্যার, পোলাটা অনেক ভয় পাইছে স্যার। রাসেল সাহেব, ঘটনা যেটা সত্য সেটা বলতেই হবে। তো আপনি এক সময় করে থানায় আসেন, তাহলে বুঝতে পারবেন যে আসল কালপিটটা কি। আসসালামু আলাইকুম। তোমার কি ঘৃণা হয় না? নিজের ভাইয়ের ছেলেকে তুমি কিডন্যাপ করেছো কিভাবে? ও আমার আপন ভাই না, ও আমার সৎ ভাই। কিন্তু সে তো তোমাকে নিজের ভাইয়ের মতো দেখতো। কিসের নিজের ভাই? ও একটা ব্যবসা করতো, নিজেরটা শুধু নিজেই বুঝতো আর আমার গাদার মতো কাটাইতো। তো সত্যি একটা কথা কি জানেন স্যার, আমি রাসেলকে কিডন্যাপ করতে চাই নাই, আমি চাইছিলাম ওর বাপের একটা শিক্ষা দিতে। শাস্তি দিতে চাও আর যাই চাও, তুমি কিন্তু অপহরণ এবং হত্যা হুমকির মামলায় ফেসে যাবে। বাকিটা কোর্ট বুঝবে। কিন্তু এবার বলো, রাসেলকে কিডন্যাপ করলে কিভাবে? স্যার, ভাইজান সকালবেলা ব্যবসার কামে বাইরে যেত, ভাবি রান্না করতো আর রাসেল খেলতো, ওই টাইমটারই কাজে লাগাইছি স্যার। এখন বলো, তুমি পুলিশকে ফাঁকি দেওয়া শিখলে কিভাবে? স্যার, আমি একটা ছোটখাটো মোবাইলের ব্যবসা করতাম স্যার। ওই জায়গাতে জানি স্যার পুলিশ কেমনে মানুষের মোবাইল ট্যাগ করে সেই মানুষটা কই আছে খুঁজে বের করে। ভালো, তবে তোমার এই ভালো মেধাটা ভালো কাজে লাগালে তোমার জন্য ভালো হতো। স্যার, আপনার কথা মতো বাচ্চার মা বাবার কাছে বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে স্যার। ভেরি গুড। আপনার বাচ্চাকে তো আপনারা বুঝে পেলেন, হ্যাঁ স্যার। স্যার আপনি কি বললে ধন্যবাদ দিব স্যার, অনেক কষ্ট করছেন স্যার। আমার কিন্তু পোলাটা- আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। স্যার আপনারা স্যার যখন ডাকবেন, যখন দরকার হইব স্যার, খালি একটা ফোন দিবেন স্যার, আমি আয় করবো স্যার। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক কষ্ট করছেন। শুধুমাত্র মুক্তিপণের জন্য অপহরণের তালিকায় সবচেয়ে বেশি ভিকটিম যারা, তারা কোমলমতি শিশু। বাবা মায়ের ভালোবাসার এক স্পর্শকাতর জায়গা। যারা দিন শেষে মুক্তি পান এই ফাঁদ থেকে, মুক্তিপণ দিয়েও তারা প্রাণে বেঁচে যান। আর যারা পান না, তারা দিন শেষে চোখের পানি ফেলেন, বিচারের দাবিতে ঘুরে বেড়ান।
4 বছর আগে ঘটে যাওয়া শিশুর রাসেল এবং তার পরিবারের সঙ্গে যে ঘটনা, তাতে রাসেলকে ফিরে পাওয়া গেলেও অপরাধীর মুখ থেকে যা পাওয়া যায়, অর্থাৎ যেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না শুরু থেকে, এই অপহরণের মোটিভ যা বেরিয়েছে, সেই মোটিভে উঠে আসে তার নিজের চাচার হিংসা, প্রতিহিংসা এবং এক পর্যায়ে তার নিজের পেশাগত যে দক্ষতা বা অভিজ্ঞতা, সেটাকেই ব্যবহার করে নিজেকে বড় অপরাধী করে তোলা। জবানবন্দিতে যিনি বলেছেন শিক্ষা দেওয়ার কথা, কি শিক্ষা দিতে চান তিনি? এই প্রশ্নের উত্তর কোনোভাবেই মেলাতে পারছেন না রাসেলের বাবা। কি করে তিনি হিংসার পাত্র হলেন তাও তিনি জানেন না। রাসেলের মায়ের প্রশ্ন, কেন তার ছেলের সঙ্গেই হয়েছে এমন? ফাঁদ বলছে, ফাঁদে পড়তে লাগে না কোনো কারণ। যে কোনো সময় যে কেউ পড়ে যেতে পারেন এমন ফাঁদে, কারণ আপনার পাশেই হয়তোবা কেউ তার পেশাগত যোগ্যতাকেই তার নিজের অপরাধী হয়ে ওঠার কারণ বানিয়ে ফেলেছেন, জেনে বা না জেনে। দর্শক, আজ বিদায় নিচ্ছি ফাঁদ থেকে। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো রহস্যের উদ্ঘাটন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।